যে পাকিস্তান পন্থা ভারত পন্থা ইভেন কোনো অন্য কোনো দেশের আধিপত্য আসলে আমরা চাই না। প্রধানমন্ত্রী হতে কত দূর এগোলেন? প্রধানমন্ত্রী কেন আমাদের জন্য এত একটা লোভনীয় বা রাজনীতিতে মনে হয়, কারণ অনেক ক্ষমতা তো তার কাছে। ফলে ভারত এবং পাকিস্তানকে অস্বীকার করেই আসলে বাংলাদেশ। হ্যাঁ, আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারত অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিকভাবে। সেক্ষেত্রে আমরা দেখেছি আগের যারা সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তারা পুরোপুরি আমরা ভারতপন্থী দেখেছি, ভারত তাদের সঙ্গে পুরোপুরিভাবে ছিল। এবং ৫ আগস্ট আমরা দেখলাম যে গণ অভ্যুত্থান হলো এটি অনেকটা ভারত বিরোধী আন্দোলন আমরা দেখেছি নানান মাধ্যমে, প্রচারে মাধ্যমে বা রাস্তাঘাটে। সেখানে আমরা দেখেছি ৫ আগস্ট পরে আপনারা পাকিস্তান পন্থা নামে নতুন একটি টার্ম আপনাদের মুখে আমরা শুনছি। এই পাকিস্তান পন্থা টার্ম যেটি আমরা শুনছি, মানে এটি কি আপনাদের দিক থেকে সেই ভারতকে খুশি করার কোনো মাধ্যম কিনা? মানে না, পাকিস্তান পন্থা কেন ভারত, মানে আগে এই পন্থার আগে আমরা তেমন বাংলাদেশের রাজনীতি খুব বেশি কিন্তু শোনা যায়নি, সেটি শোনা গিয়েছে, আওয়ামী লীগের মুখে শোনা গিয়েছে আর কি বহুবার। আমরা যেটা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন সত্তা, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার পক্ষে আমরা সবসময় কথা বলেছি, আমাদের ছাত্র জীবন থেকে আমরা কথা বলেছি। বাংলাদেশের ইতিহাস কিন্তু ভারত এবং পাকিস্তান, মানে এই ভূখণ্ডের বা এই জনপদের মানুষের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম, ভাষা, এই ইতিহাসটা কিন্তু ভারতের সাথে যেমন জড়িত ছিল, পাকিস্তানের সাথেও জড়িত ছিল। আমাদেরকে কিন্তু আমরা কিন্তু ভারত ভূখণ্ডে আমরা যাইনি, 47 সালে আমরা আলাদা হয়ে গিয়েছি। সেই সময় কিন্তু আমাদের সেই স্বাধীন সত্তা, আমরা কিন্তু মনে করেছি যে আসলে পশ্চিম বাংলার সাথে বা ভারতের সাথে আমাদের থাকলে আমাদের এইখানকার যে মানুষ, আমাদের এখানকার কৃষক, মুসলমান, আমাদের এখানে নমশূদ্র হিন্দু, তারা আসলে তাদের স্বার্থটা পাবে না। ফলে আমরা যেমন সেই সময় 47 সালে ভারতকে অস্বীকার করেছি, আমরা 71 সালে কিন্তু পাকিস্তানকে অস্বীকার করেছি। কারণ আমরা দেখেছি 47 পরে পাকিস্তান একটা নতুন উপনিবেশ আসলে পূর্ব বাংলায় তৈরি করেছে, আমাদের ভাষার উপরে, আমাদের অর্থনীতি, আমাদের সবকিছু থেকে আমাদের করে নিয়েছে বৈষম্য করে। ফলে ভারত এবং পাকিস্তানকে অস্বীকার করেই আসলে বাংলাদেশ। ফলে আমরা যেমন যদি ভারতের দিকে, ভারতের সাথে যোগসাজশ করার কেউ চেষ্টা করে, সেটা যেমন আমরা মেনে নিব না, আবার পাকিস্তানের সাথে যদি যোগসাজশ করার চেষ্টা করে সেটাও আসলে আমরা মেনে নিব না। এবং পাকিস্তান আসলে যেই দৃষ্টিভঙ্গিতে আসলে আমাদেরকে দেখে, পাকিস্তানের মুসলমানরা এইখানকার মুসলমানদের কিন্তু আসলে মনে করে যারা একটু কম মুসলমান, তারা এইখানকার হিন্দুদেরকে নিধন করেছে এখানকার মুসলমানদের আরও ভালো মুসলমান বানানোর জন্য। এই যে একটা বর্ণবাদী জায়গা থেকে আসলে তারা বাংলাদেশের মুসলমানদেরকে দেখেছে, আসলে বাংলাদেশের জনগণকে দেখেছে। এই চিন্তা কিন্তু আসলে এই চিন্তার বিরোধিতা বা এই আদর্শের বিরোধিতার জায়গা থেকে কিন্তু আসলে একাত্ম। আবার একইভাবে ভারত কিন্তু একটা হিন্দুত্ববাদী চোখ দিয়ে আসলে বাংলাদেশকে দেখে, এখানকার মুসলমানদেরকে দেখে আসলে। ফলে আমরা মনে করি যে ভারত এবং এই পাকিস্তান, এই দুইটা থেকে আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের আলাদা বলে আমাদের একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র বা রাষ্ট্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ফলে আমরা ওই জায়গাটা আসলে স্পষ্ট করেছি, বাংলাদেশ আসলে কোন ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। সেই ভিত্তির কথাটা বলতে গিয়ে আমরা বলেছি যে পাকিস্তান পন্থা ভারত পন্থা ইভেন কোনো অন্য কোনো দেশের আধিপত্য আসলে আমরা চাই না, কোনো বিদেশি শক্তির আধিপত্যও চাই না। বাংলাদেশ স্বাধীন, সার্বভৌমত্ব, তার আঞ্চলিক অখণ্ডতা নিয়ে দাঁড়াবে, এরকম একটা রাষ্ট্রই আমরা আসলে প্রত্যাশা। একদমই। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হলো আমরা দেখেছিলাম আপনি যখন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে চলে আসলেন, সম্ভবত আপনি যখন বের হয়ে এসেছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে হেঁটে এসেছিলেন, আমরা গণমাধ্যমে দেখছিলাম। এর কিছুক্ষণ পরেই সরকারের একজন উচ্চপদস্থ কর্তা, অন্তর্বর্তী সরকারের, তিনি লিখছিলেন, হয়তো ভালোবাসা বা আবেগ দিয়ে লিখছেন যে আগামী প্রধানমন্ত্রী নাহিদ। তো সেই যে হাঁটা শুরু করলেন প্রধানমন্ত্রী হতে কত দূর এগোলেন? আমরা যেই রাজনীতি, যেই রাষ্ট্র কামনা করি, সেখানে প্রধানমন্ত্রী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, বিশাল কিছু এরকম না। আমরা সেই সংস্কারই আসলে চাচ্ছি, যেখানে প্রধানমন্ত্রী অনেকেই হতে পারবে, নেতৃত্ব আসবে। আবার প্রধানমন্ত্রী হলে সে যে অ্যাকাউন্টেবিলিটির বাইরে, প্রধানমন্ত্রী কেন আমাদের জন্য এত একটা লোভনীয় বা রাজনীতিতে মনে হয়, কারণ অনেক ক্ষমতা তো তার কাছে। এবং আমাদের দলের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রেও আমরা বলেছি যে 2বারের বেশি সভাপতি হতে পারবে না। ফলে প্রধানমন্ত্রী বা এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সবসময় একটা কালেকটিভ লিডারশিপে বিশ্বাস করি, এবং এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই চর্চা করেছি যে সামষ্টিক নেতৃত্ব। হয়তো কোনো একজনকে আপনি দেখেন, একজনের সাথে কথা বলেন, একজন মুখপাত্র, কিন্তু তার পিছনে আসলে অনেকেই রয়েছে, সে এককভাবে সিদ্ধান্ত নেয় না।
ফলে এই চর্চা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আমরা যখন রাজনীতি করেছি গণ অভ্যুত্থান এবং এখন আমরা দলে এই চর্চাটা আসলে করি এবং করতে অব্যাহত রাখতে চাই। আর অবশ্যই আমরা সরকার গঠন করতে চাই, সরকারে যেতে চাই। আমরা মনে করি যে যে তরুণদের রক্তে, তরুণদের আকাঙ্ক্ষায়, আত্মত্যাগে আসলে গণ অভ্যুত্থান, ফলে এই তারুণ্যের শক্তিকে আসলে কাজে লাগাতে হবে। তারা দেশ গঠনে কাজ করতে চায়, রাজনীতিতে আসতে চায় এবং আমরা অবশ্যই সংসদে তরুণদের উল্লেখযোগ্য অংশ দেখতে চাই। তরুণদের নেতৃত্বে আমরা মনে করি যে বাংলাদেশ আসলে পরিবর্তন হওয়া সম্ভব। জি, নাহিদ ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ থেকে কথা বলার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানের যে আন্দোলন হয়েছিল তার অন্যতম নেতৃত্ব নাহিদ ইসলামের সঙ্গে। তিনি একটি বিষয়ে সর্বশেষ বলেছেন যে তরুণদের এগিয়ে যদি তরুণরা আসতে পারে আগামী সংসদে বা বাংলাদেশের সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্তে তরুণরা যদি এগিয়ে আসে, তরুণদের অংশগ্রহণ যদি বেশি থাকে, তাহলেই বাংলাদেশ সঠিক পথে এগোবে। যে সংকট দীর্ঘ 1.5 থেকে 2 দশক ছিল তা অনেকটাই কেটে উঠবে। আমরাও সেই প্রত্যাশা করছি বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাক। সে প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।